প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিতে? আগে তোমরা বউদের শাড়ি পুড়িয়ে দাও। হ্যাঁ, বয়কট ইন্ডিয়া অভিযানের প্রতিবাদে ঠিক এই কথাই বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মানে বিএনপি ভারত বিরোধী প্রচার শুরু করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে এমন কি ঘটেছে যার কারণে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছে, আর এর ফলে ভারতের কতটাই বা ক্ষতি হবে বা হচ্ছে? আসুন জেনে নিই পুরো ঘটনাটি সম্পর্কে। বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও বিরোধী দল বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মালদ্বীপের মতো ভারত বিরোধী প্রচার চালিয়ে বাংলাদেশে ভারতের প্রভাব দূর করতে চায়, বা পরোক্ষভাবে এও বলা যায় যে মালদ্বীপের স্ট্র্যাটেজি অনুসরণ করে ওরা বাংলাদেশের ক্ষমতায় ফিরতে চাইছে। বিরোধীদের অভিযোগ, ভারতের হস্তক্ষেপে শেখ হাসিনা গত 15 বছর ধরে ধারাবাহিকভাবে নির্বাচনে জয়ী হয়ে আসছে। কিন্তু বিরোধী দলগুলো সম্ভবত ভুলে গেছে যে শেখ হাসিনা ভারতের ইশারা নয়, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। 2024 সালে 7 জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল 300 আসনের মধ্যে 230টি আসনে জয়লাভ করার পর থেকে বিরোধী দলগুলি হতাশার চরমে পৌঁছেছে। এখন এই সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রভাবে বিচলিত চীন আগুনে ঘি ঢালার কাজ করছে। গত এক দশকে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ক্রিকেট বিশ্বকাপ 2023-এর ফাইনাল ম্যাচে ভারতের পরাজয়ের পরও ঢাকা সহ অনেক জায়গায় ভারত বিরোধী স্লোগান ও সেলিব্রেশন করতে দেখা যায়, পটকা ফাটানো হয়। এই অভিযানের আওতায় বাংলাদেশের বয়কট ও হিন্দু বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের মুখোমুখি হওয়ার পর একজন বিরোধী নেতা তার দলীয় কার্যালয়ের সামনে তার কাশ্মীরি শাল খুলে সবার সামনে আগুন জ্বালিয়ে দেন। ঘটনাটি তখন ঘটেছে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় পণ্য বয়কটের প্রতিবাদে বলেছিলেন যে বিরোধী দল নেতাদের আগে তাদের স্ত্রীদের ভারতীয় শাড়িগুলো পরানো উচিত, তবেই এই প্রচারের প্রতি তাদের অঙ্গীকার প্রমাণিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বলেছেন, বাংলাদেশের বাজারকে অস্থিতিশীল বা অস্থির করা এবং পণ্যের দাম বাড়ানোই এই অভিযানের মূল লক্ষ্য। সর্বোপরি ভারত ও বাংলাদেশের মধ্যে কি ধরনের ব্যবসা হয়? বাংলাদেশ প্রধানত ভারত থেকে আমদানি করে কাঁচা তুলা, যন্ত্রপাতি, সরঞ্জাম যেমন বৈদ্যুতিক যন্ত্রপাতি, বয়লার যন্ত্রপাতি, পার্টস ইত্যাদি, লোহা ও ইস্পাতের উৎপাদিত বস্তু, ওষুধ, ফার্মাসিউটিক্যাল উৎপাদ, পেট্রোলিয়াম পণ্য যেমন ডিজেল, পেট্রোল, এলপিজি ইত্যাদি, ফলমূল, শাকসবজি, যানবাহন, অটোমোবাইল, মোটরসাইকেল এবং অটোর যন্ত্রাংশ, এছাড়া রাসায়নিক সার, জৈব ও জৈব রাসায়নিক সার এবং ইলেকট্রনিক এবং বৈদ্যুতিক পণ্য ইত্যাদি। আর ওইদিকে ভারত প্রধানত বাংলাদেশ থেকে ফিনিশ টেক্সটাইলস ও গার্মেন্টস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক সামগ্রী, ফলমূল, শাকসবজি, মাছ ও সামুদ্রিক খাবার ইত্যাদি আমদানি করে। চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বিবি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ইবিবি তথ্য অনুযায়ী ভারতের অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $5.3 বিলিয়ন, যা 2021-22 অর্থবছরে বেড়ে $15.93 বিলিয়ন পৌঁছেছে। তার মানে এই 9-10 বছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 3 গুণেরও বেশি বেড়েছে, এবং এটি অবশ্যই চীন হজম করতে পারে এমন সাধারণ একটি কথা তো নয়। আমরা যদি উভয় দেশের আমদানির দিকে তাকাই, 2022 সালে বাংলাদেশ থেকে ভারতের মোট আমদানি ছিল $2 বিলিয়ন কাছাকাছি, যার মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছিল ফিনিশড কাপড়ের, যা ছিল $195 মিলিয়ন। একই সময়ে ভারত থেকে বাংলাদেশের মোট আমদানি দাঁড়িয়েছিল $13.8 বিলিয়ন, আর মোট আমদানি $59.29 বিলিয়ন কাছাকাছি, আর এটি প্রায় 23.28%, যার মধ্যে ভারত থেকে সর্বোচ্চ আমদানি হয়েছিল পরিশোধিত পেট্রোলিয়াম, যার মূল্য ছিল $1.37 বিলিয়ন। বন্ধুরা, এই ডেটাগুলো থেকে বোঝা যায় যে বাংলাদেশ তার চাহিদাগুলো পূরণ করার জন্য ভারতের উপর অধিক নির্ভরশীল, কারণ ভারত থেকে বাংলাদেশের আমদানি ভারতের রপ্তানির প্রায় 7 গুণ। এখন প্রশ্ন উঠেছে, দুই দেশের উপর এর কি প্রভাব পড়বে? ভারত ও ভারতীয় পণ্য বয়কটের ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে, বিশেষ করে বাংলাদেশের উপর বড় প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা, কারণ বাংলাদেশে তার নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের উপর অনেকটাই নির্ভরশীল। প্রকৃতপক্ষে বাংলাদেশের মোট আমদানির 20%-এরও বেশি ভারত থেকেই আসে। তাই এই প্রচারণার ফলে ভারতের সম্পর্ক ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলে ভারতের উপর এর প্রভাব অনেক কম হলেও বাংলাদেশের উপর এর ব্যাপক প্রভাব ফেলবে। বন্ধুরা, আমরা সবাই জানি যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হোক বা করোনার সময় ভ্যাকসিন মৈত্রীর অধীনে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়াই হোক, ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এই ধরনের বয়কট এজেন্ডা চালানোর আগে বাংলাদেশিদের মনে রাখা উচিত, আর আমি এটি এমনিতেই বলছি না, এটি একটা বাস্তব এজেন্ডা বা ফ্যাক্ট, যে ভারতকে ছাড়া বাংলাদেশের উন্নতির কথা চিন্তাও করা যায় না। আর বাংলাদেশ যদি এটা করে তাহলে তার অবস্থাও প্রো চাইনিজ মোহাম্মদ মুইজু বা অন্য কথায় মালদ্বীপের মতোই হবে। এ বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।